পুরনো ব্যবস্থায় চলার জন্য এত মানুষ জীবন দেয়নি। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত। বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরলেন বাসায়। ভোট ঠেকাতে কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিনা প্রশ্ন বিএনপির। গণতন্ত্র বিরোধীর ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত নির্বাচন দাবি। ৭১ ব্রিজের দুপাশে কিন্তু ওই হকাররা কিন্তু বসে। এটা মনে হয় একটা ছোটখাটো বাজার, কিছু বলার নাই, কেউ কোনো দেখার কেউ নাই। হকারের দখলে রাজধানীর বেশিরভাগ ফুট ওভার ব্রিজ নির্মাণেই যেন দায় শেষ কর্তৃপক্ষের। থাকে না তদারকি, নিয়মিত করা হয় না পরিষ্কার। ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা। সঞ্চয়পত্রের মুনাফা কমায় অনেকেই ঝুঁকছেন বন্ডে। সরকারি বন্ড বাজার শক্তিশালী করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক খাতে অংশ বাড়বে সঞ্চয় নির্ভরশীলদের, বলছেন বিশ্লেষক। এবং গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। ত্রাণ নিতে গিয়ে প্রতিদিনই গুলিতে প্রাণ দিতে হচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের। একদিনে উপত্যকায় নিহত আরও ১১৬ জন। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। পুরানো ব্যবস্থায় চলার জন্য এত মানুষ জীবন দেয়নি মন্তব্য করে জামায়াতের আমির বলেছেন, ফ্যাসিবাদের পর এবার লড়াই দুর্নীতির বিরুদ্ধে। শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। এরপর বসে বক্তব্য চালিয়ে যান তিনি। বলেন, সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে জামায়াত। দলের এমপি মন্ত্রীরা নেবেন না সরকারি বিভিন্ন সুবিধা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ। দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীতে সকালেই কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। স্লোগান মিছিলের পাশাপাশি সমাবেশ জুড়ে দেখা যায় নির্বাচনী প্রতীকের প্রদর্শনী। দুপুরের দিকে মঞ্চে আসেন সমাবেশের সভাপতি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। একই মঞ্চে উপস্থিত হন সমমনা বিভিন্ন দলের প্রতিনিধিরা। সমাবেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, সব গণহত্যার বিচার সহ ৭ দফা দাবি তুলে ধরে জামায়াত। একমত প্রকাশ করেন সমাবেশে উপস্থিত অন্যান্য দল ও সংগঠনের নেতারা। পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আবার ফ্যাসিবাদ আসবে। একটি দল যারা আবার নতুন ভাবে এই দেশে ফ্যাসিজম কায়েম করতে চায়, তারা পিআর চায় না। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। ফ্যাসিস্ট বিরোধী ২৪-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো। বাংলাদেশের বিভিন্ন মহানগর নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিতের দাবি তোলার পাশাপাশি জামায়াত নেতারা বলেন, বিচার ও মৌলিক সংস্কার প্রশ্নে কোনো আপোষ নয়। এ সময় আগামী নির্বাচন সামনে রেখে নিজেদের প্রতীকে ভোট চান জামায়াত নেতারা। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না তাদের মতলব আছে একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? সমাবেশে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে বসেই বক্তব্য রাখেন তিনি। বলেন, পুরনো ব্যবস্থার জারি রাখার জন্য এত মানুষ জীবন দেননি। ফ্যাসিবাদের পর এবার হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত। শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। জামায়াতের এমপি মন্ত্রীরা বিভিন্ন সরকারি সুবিধা নেবে না বলেও জানান দলটির আমির। কোন এমপি, কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। এক যুগেরও বেশি সময় পর ঢাকায় উন্মুক্ত সমাবেশ।
আর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার। দলটির উচ্ছ্বসিত নেতাকর্মীরা বলছে তাদের 7 দফা দাবি মেনে নিলে সরকারের পক্ষে 24-এর গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন সহজ হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার অসুস্থতায় যারা উদ্বেগ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানান। তাকে হাসপাতালে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব, বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মঈন খান। শনিবার বিকেলে জামাতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় 2 দফায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির। পরের সমাবেশ থেকে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, করা হয় নানা শারীরিক পরীক্ষা। আমির জামাতের কোনো ডায়াবেটিস নাই, আগে কোনো হার্টের কোনো সমস্যা নাই, এবং কিডনি বা অন্যান্য অর্গানেরও তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যা নাই আলহামদুলিল্লাহ। অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে আমিরের সুস্থ থাকা প্রয়োজন। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবই আমাকে বলেছেন যে আপনি যান, গিয়ে দেখেন। পরে আমিরকে দেখতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের আগে সব রাজনৈতিক নেতাদের সুস্থতা প্রত্যাশা করেন তিনি। সামনে আমাদের ইলেকশন, আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি, সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। 3 ঘন্টা চিকিৎসা শেষে রাত 9টার কিছু সময় আগে হাসপাতাল থেকে বের হন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বের হয়েই অসুস্থতার জন্য নিজের কথাগুলো মহাসমাবেশে বলতে পারেননি বলে আক্ষেপ জানান। বলেন, দুর্নীতিমুক্ত করা ছাড়া দেশে সঠিকভাবে কিছু করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি, এটা আল্লাহর ইচ্ছা। আর এই দেশটা আমাদের সবার রে ভাই, আমরা সবাই মিলে গড়ব। ফেসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আর একটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশটাকে বিদায় করতে হবে। এটা সকল দলের জন্য প্রয়োজন, প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই। তার অসুস্থতায় দেশ বিদেশে যারা উদ্বেগ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান জামায়াতে আমির। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিনা এমন প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সম্প্রতি কিছু নৃশংস ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে উল্লেখ করে ভোটের পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি। এদিকে গণতন্ত্র বিরোধীরা ফের জোটবদ্ধ হচ্ছে, সতর্ক করে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ৭১ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা। 15 বছরের আন্দোলন ও জুলাই অভ্যুত্থান সহ নির্বাচন প্রসঙ্গে মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। জনপ্রত্যাশা, মানুষের আশা, মানুষের স্বপ্ন মুক্তি পাবে। গণতন্ত্র বিরোধীরা জোটবদ্ধ হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ৭১ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না। দেশের পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান তার। 19৭১ হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে। আলাদা আয়োজনে পেয়ার পদ্ধতির সমালোচনা করে বিএনপি নেতা সালাহুদ্দিন আহমদ বলেন, কয়েকটি সিটের আশায় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ না করলে দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর আমির খসরু বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া অন্য কিছু মানবে না জনগণ। 5ই আগস্টের আগে আমরা সব এক ছিলাম, 5ই আগস্টের পরে সবাই সেপারেট হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে লড়াই করো, আরামে আছে দিল্লিওয়ালা। আজকেও পিয়ার করে মহাসমাবেশটা করছে। ঝুলন্ত পার্লামেন্ট হলে, অস্থিতিশীল গভর্নমেন্ট হলে নেক্সটে দেশের কি অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায়, একটা সিট তো পাবো, এরকম একটা চিন্তায় তারা আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে।
আর কোনো পথ নাই। আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। এদিকে রাজধানীর কেআইবি মিলনায়তনে গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাম্প্রতিক কিছু নৃশংস ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে উল্লেখ করে বলেন, সরকার প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজন ঠেকাতে কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিনা সে বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। ভোটের আগে আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যেন চরমপন্থা ও ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে বিষয়েও সতর্ক করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক অভিলাষ পূরণে জনগণের রায়ের বিকল্প নেই উল্লেখ করে মানুষ যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এমন পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান তারেক রহমান। ব্যাপক গুরুত্ব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের পরিস্থিতি। কারফিউ শিথিল করে আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত শেরালি। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়ন্ত, ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু অনেকটাই কেটে গিয়েছে। আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কিন্তু ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তো গোপালগঞ্জের অবস্থা আমরা যেটা দেখেছি, শহরে অনেক যান চলাচল সহ সাধারণ মানুষের যে চলাচল সেই চলাচল কিন্তু স্বাভাবিক। সকাল থেকে আমরা দেখেছি সেনাবাহিনীর এপিসি সহ পুলিশের যে টহল সেই টহল রয়েছে। এছাড়াও শহরের মোড়ে মোড়ে কিন্তু পুলিশের অবস্থানও আমরা দেখতে পেয়েছি। তো আজ রবিবার, স্কুল কলেজ এবং অফিস আদালত খুলেছে। অফিস আদালতেও মানুষকে আমরা যেতে দেখেছি। তবে স্কুল কলেজে যাওয়ার যে এই সময়টায় শিক্ষার্থীদের যে রাস্তায় চোখে পড়ে সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। এছাড়া কিন্তু আমাদের গোপালগঞ্জে 144 জারি ছিল, সেটি কিন্তু এর আগে 16 তারিখে যখন 144 জারি করা হয় তার পর থেকে কিন্তু মানুষের মধ্যে কিছুটা স্বস্তি থাকে। তো স্বস্তি থাকে। এরপরেও মানুষ কিন্তু গ্রেপ্তার আতঙ্কে রয়েছে। পুলিশের যে অভিযান সেই অভিযান অব্যাহত থাকায় প্রত্যেক রাতেই কিন্তু অভিযান হচ্ছে। তো সাধারণ মানুষ বলছে যে ঘটনা সৃষ্টি হয়েছিল সেই ঘটনা কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। তো এখন যে ১৪৪ ধারা জারি রয়েছে সেটি প্রশাসন বলছে মূলত এটি জনগণের বা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ১৪৪ ধারা জারি রয়েছে। এর আগে কিন্তু আজ সকাল ৬টা পর্যন্ত কিন্তু কারফিউ জারি ছিল। সেই কারফিউ জারি শেষ হওয়ার পরেই কিন্তু প্রশাসন ১৪৪ ধারা জারি করে। সেই ১৪৪ ধারা কিন্তু আজ রাত ৮টায় শেষ হয়ে যাবে। তো গোপালগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জ থেকে। রাজধানীর বেশিরভাগ ফুট ওভারব্রিজ ভ্রাম্যমাণ দোকানীদের দখলে। কোথাও বা অচল পড়ে আছে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত চলন্ত সিঁড়ি। একে তো হকারদের দৌরাত্ম, তার উপর ফুট ওভারব্রিজের যেখানে সেখানে ময়লা আবর্জনা। উত্তর সিটির দায়িত্বপ্রাপ্তরা দায় চাপাচ্ছেন সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের উপর। আর দক্ষিণের ভাষ্য হলো গলদ আছে পুরো সিস্টেমে। আল মামুনের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। এজন্য আস্ত এক বাজার। কাঁচা বাজার বাদে সব ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন হকাররা।
স্যান্ডেল থেকে শুরু করে কানের দুল সবই পাওয়া যায় এক ছাদের নিচে। এই চিত্র রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের। তবে শুধু ফার্মগেট নয়, রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজের দশাই এইরকম। শুধু দখল নয়, সিঁড়ি জুড়ে যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। অনেক জায়গায় গড়ে উঠেছে ছিন্নমূল মানুষের আবাসস্থল। এটা মনে হয় একটা ছোটখাটো বাজার আর কি। ব্রিজের দুপাশে কিন্তু ওই হকাররা কিন্তু বসে কিন্তু তাদের অবৈধ ব্যবসা করতেছে। গায়ের সঙ্গে গা লেগে যায় মানুষের, ওভাবেই পাস করিয়ে। অবৈধভাবে দোকান বসানোর কথা স্বীকার করে হকারদের দাবি, নির্দিষ্ট জায়গার অভাবে এখানে বসতে বাধ্য হচ্ছেন তারা। টাকা পয়সা নাই, ওই জন্য দোকানপাট নিতে পারি না। আমরা যদি ফুটপাত না থাকতাম অনেক মেয়ে ছেলে হাঁটাফেরা চালা করতে পারতো না। সরকার আমাদের পার্সোনালি কোনো জায়গায় একটা যদি সেট আপ করে দেয় এরকমভাবে, তাহলে হয়তো আমরা একটা কিছু করতে পারি। একদিকে যখন রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ হকারদের দখলে, ঠিক অন্যদিকে তখন নির্মাণে যেন দায় শেষ কর্তৃপক্ষের। এসকেলেটরটা চালু হয়েছে তখন আমরা খুবই খুশি হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা শুধুমাত্র ডিসপ্লের মতোই পড়ে আছে। কিছু বলার নাই, কেউ কোনো দেখার কেউ নাই। একে তো ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা, তার উপর এমন দশার কারণেই ব্যস্ত সড়ক দিয়েই পারাপার চলে নিত্যদিন। কোনো কারণ নাই, এমনি পার সবাই হয়, আমি একটু পার হই। আমি এটা খেয়াল করি নাই। সহজে তাড়াতাড়ি যাওয়ার জন্য কোনো প্রকারই সেই পাইতে পারবে, যার জন্য এটা যাচ্ছে বাবা। মানে ওখান থেকে একটু সময় লাগে, তো এখান থেকে তাড়াতাড়ি আসা যায়। তদারকির অভাব ও জনবল সংকটের কথা উল্লেখ করে উত্তর সিটি প্রধান প্রকৌশলী দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। সিটি কর্পোরেশন নগরপিতা হিসাবে প্রশাসক বা মেয়রেরই নেওয়ার কথা, এবং এটা আমাদেরই উদ্যোগ নিতে হবে। ম্যাজিস্ট্রেটেরও একটা স্বল্পতা আছে আমাদের এখানে। এলাকার কিছু কিছু লোকজনের আসলে আশ্রয়প্রশ্রয়ই তারা আসলে এখানে করে। এখান থেকে সিটি কর্পোরেশন, এমন না যে সিটি কর্পোরেশন তাদেরকে বরাদ্দ দিয়েছে দোকান এটা করেছে, এটা ইলিগাল। অন্যদিকে কারিগরি ত্রুটি, ব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবকে দায়ী করছেন দক্ষিণের দায়িত্বপ্রাপ্তরাও। নির্দ্বিধায় এটা স্বীকার করে নিচ্ছে যে এইটার মূল রেসপন্সিবিলিটি সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকরাও বলছেন, বিকল্প ব্যবস্থা না করে ফুটওভার ব্রিজে হকার উচ্ছেদে সমস্যার স্থায়ী সমাধান হবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে পার্ক করে রাখা বাসটিতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে এর আগে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। বাসে নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে। কারণ একটা বাসে আগুন লাগছে, এটা আগুন লাগার সূত্রপাতের কারণটা আমরা জানতে পারি না। আমরা অনুসন্ধান করছি, আমরা কার্যক্রম চালাচ্ছি, অভিযান পরিচালনা করছি, বিষয়টা তদন্ত করতেছি, আমরা অভিযানে আছি। যারা নির্দিষ্ট হারে মুনাফা, বিনিয়োগের স্থিরতা ও অর্থ ফেরতের নিশ্চয়তা চান, সারা বিশ্বে তাদের কাছে জনপ্রিয় ট্রেজারি বিল বা বন্ড বা প্রত্যয়নপত্র। দেশে এবার সঞ্চয়পত্রের পাশাপাশি সরকারি বন্ড বিল বাজার শক্তিশালী করতে চায় বাংলাদেশ ব্যাংক। তবে তথ্যের অভাব যেন সবচেয়ে বড় বাধা বন্ড বাজার প্রসারে। সেলিয়া সুলতানার রিপোর্ট। নেম অফ অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট হচ্ছে আপনার নামে মাহমুদা আক্তার। জি। সারা জীবন পরিবার, পরিজন, সন্তানদের দেখভালে এখন কিছুটা দৃষ্টিতে ধার কমেছে মাহমুদা আক্তারের। পায়ের দৃঢ়তাও দৃষ্টির মতোই ক্ষীণ, শব্দে ক্লান্তির ভার। প্রচণ্ড আত্মসম্মান নিয়ে চলা মানুষটি একাই আসেন ব্যাংকে। ঘর খরচা থেকে বাঁচিয়ে এখন পর্যন্ত করেছেন একটি সঞ্চয়পত্র। এবার খুব খোঁজ খবর নিয়ে মাত্র 50 পয়সা বেশি লাভে খুঁজে নিলেন ট্রেজারি বন্ড। আপনি এটার কথা কোথা থেকে জানলেন? এটা আমার এক পরিচিত লোকে করছে, ওখান থেকে জেনেছি। সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যাওয়ার পর বেশ খানিকটাই চিন্তিত হয়ে পড়েছেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। সেক্ষেত্রে কিন্তু সরকারের যে ট্রেজারি বন্ড বা বিল রয়েছে সেখানে তারা বিনিয়োগ করতে পারেন। সঞ্চয়পত্রের মতনই তারা বিভিন্ন মেয়াদে এটি রাখতে পারবেন এবং বিভিন্ন মুনাফার হারও রয়েছে। যে বিষয়টির সুযোগ রয়েছে সেটি হচ্ছে, প্রথমেই যে মুনাফার হারটি নির্ধারিত হবে তিনি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সেই একই হারে মুনাফা পেতে থাকবেন।
কোনোভাবে যদি কমেও যায় এর মধ্যে সেটির কোনো পরিবর্তন হবে না এবং প্রতি 6 মাস পরপরই এই মুনাফাটি সেই হিসেবে সেই ব্যক্তির হিসেবে সঞ্চয়কারীর হিসেবে সেটি যোগ হবে এবং মেয়াদ যখন শেষ হবে তখনও কিন্তু তিনি সম্পূর্ণ অর্থই তিনি তার হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই পেয়ে যাবেন। সম্প্রতি ট্রেজারি বন্ড বা বিল বাজার শক্তিশালী করতে সবার জন্য উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সঞ্চয়পত্রের মতো সরকারকে অর্থ ঋণ যোগানদানকারী বিশাল এই জনগোষ্ঠীর উদ্বেগ আর অনিশ্চয়তা কাটানোর প্রাথমিক উপযোগ তথ্য সঞ্চয়পত্র। তো এতে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয় সুদ কার্যক্রম দেওয়ার জন্য। তো এই কারণে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে সরকারেরও যাতে কিছুটা সাশ্রয় হয়, আবার সোশ্যাল সেফটিনেস প্রোগ্রামও যাতে বাধাগ্রস্ত না হয়। আমাদের ট্রেজারি বন্ড এবং বিল এইটাকে ব্যক্তি পর্যায়ে আরও কীভাবে প্রমোট করা যায়। সরকারি বন্ড ছাড়াও কর্পোরেট বা বাণিজ্যিক বন্ডেও বিনিয়োগ করতে পারেন সঞ্চয়কারীরা। তবে এই বিশাল সংখ্যক নীরব জনগোষ্ঠীর জন্য শেয়ার বাজারের তালিকাভুক্ত মধ্যস্থতাকারী আর্থিক সেবা প্রতিষ্ঠানের সেবা ও পরিসরও বাড়াতে হবে। বন্ডের ইনভেস্টমেন্ট এখন বেশ লুক্রেটিভ, ইন্ডিভিজুয়াল না শুধু, ব্যাংকরাও তো বন্ডে ইনভেস্ট করছে। আলটিমেটলি ইন্ডিভিজুয়ালদের জন্য অনেক বেশি মানে এফেক্টিভ হলো ইকুইটি মার্কেট, যেটা স্টক মার্কেট, ওই মার্কেটটাও আমাদেরকে ডেভেলপ করতে হবে। আর্থিক খাত বিশ্লেষকদের মতে বাণিজ্যিক বন্ড বাজার প্রসারে একদিকে অলস অর্থ বাজার গতিশীল করবে, অন্যদিকে আর্থিক খাতে অংশীদারিত্ব বাড়বে সঞ্চয় নির্ভরশীল জনগোষ্ঠীর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরকে বিস্ফোরণ ও অগ্নিঝুঁকি মুক্ত করতে উদ্যোগ নিল জাতীয় রাজস্ব বোর্ড। এ লক্ষ্যে কীটনাশক, কেমিক্যাল এবং শিল্পের কাঁচামালের মতো 15 ধরনের পণ্য বন্দরের শেডের পরিবর্তে বেসরকারি অফ ডকগুলো থেকে ডেলিভারি নেওয়ার নির্দেশনা জারি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া দেশের আমদানি রফতানি বাণিজ্য গতিশীল রাখতে 7 দফায় 65 ধরনের পণ্য অফ ডকগুলোতে পাঠানো হলো। তবে অত্যাধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত জায়গার সক্ষমতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শাখত্রিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা চিঠিতে 15 ধরনের পণ্য বন্দরের শেডের পরিবর্তে অফডকগুলো থেকে ডেলিভারির ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসকে। বিশেষ করে কার্বনেটস, অ্যামোনিয়া কার্বনেটের মতো কেমিক্যাল, নানা ধরনের কীটনাশক, পেপার, সিরামিক, প্লাস্টিক, পলিমার, ফোমসের মতো শিল্পের কাঁচামাল খালাস হবে অফডকে। মূলত এসব কেমিক্যাল ও শিল্পের কাঁচামাল বন্দরের শেড থেকে ডেলিভারি হয় অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকি সহ নানা জটিলতার সৃষ্টি করছিল। ডেঞ্জারাস গুডস বা হ্যাজার্ডাস গুডস এগুলো নিয়ে আমরা সবসময় একটু শঙ্কায় থাকি, কারণ এগুলো যদি আমদানিকারকরা দীর্ঘদিন ডেলিভারি না নেয় কিংবা দ্রুত অকশন না হয় তাহলে এগুলা বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়, যেমন অগ্নি ঝুঁকি বা একটার সাথে একটা রাসায়নিক বিক্রিয়া। পৃথিবীর কোনো বন্দরের অভ্যন্তরে কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দেওয়ার নজির নেই। এক্ষেত্রে ব্যতিক্রম চট্টগ্রাম বন্দর। তবে অবশেষে চট্টগ্রাম বন্দর সে ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। 2000 সালে রপ্তানি পণ্য, 2006 সাল থেকে 9 ধরনের আমদানি পণ্যের ডেলিভারির সুবিধা দেওয়া হয়। সবশেষ চলতি বছরের এপ্রিলে আরও 12 ধরনের কেমিক্যাল ও দাহ্য পণ্য বন্দর থেকে অফডকে পাঠিয়ে দেওয়া হয়। জটের সময় আমরা পণ্যগুলি বাইরে নিয়ে যাচ্ছি বিভিন্ন অফডকে, কিন্তু অফডকগুলি থেকেও চট্টগ্রাম বন্দরে যেন নিরবচ্ছিন্নভাবে চট্টগ্রাম বন্দরে কন্টেনার বা অন্যান্য পণ্য আসতে পারে সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তবে ডেলিভারি প্রক্রিয়া অফডকে স্থানান্তর করায় বন্দরে কন্টেনার ওঠানামায় গতি বাড়ল। ব্যবহারকারীর প্রশ্ন তুলছেন অফডকের সক্ষমতা নিয়ে। যে সমস্ত পণ্য নেওয়ার রাখার মতো ক্যাপাসিটি তাদের মধ্যে নেই, ইকুইপমেন্টের ক্যাপাসিটি নেই, শুধু বন্দর কর্তৃপক্ষ একের পর এক পণ্য ডেলিভারি ওখানে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিলে হবে না, সেটাতে আমরা স্টেক হোল্ডাররা কষ্ট পাচ্ছি, আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে সক্ষমতার মাত্র 22 থেকে 25% ব্যবহার হচ্ছে বলে দাবি বিগডার। নতুন করে আরও 15টি পণ্য যুক্ত হলে সক্ষমতা হবে 40%-এর কাছাকাছি। যখন চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য বেরিয়ে যাবে তখন রপ্তানি পণ্য প্রি স্ট্যাকিং করার সুযোগ চট্টগ্রাম বন্দরে তৈরি হবে। চট্টগ্রাম বন্দরে ট্রাক কম প্রবেশ করবে এবং আমরা বেসরকারি অফডকগুলো চট্টগ্রাম বন্দরে যে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি পাই তার চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভিটি এখন থেকে আমরা পাবো। রপ্তানির ক্ষেত্রে জাহাজে তোলার আগে শুল্কায়ন সহ জাহাজীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় অফডকগুলোতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
শেরপুরের আশ্রয়ণ প্রকল্পগুলোর অধিকাংশ ঘরে থাকছে না প্রকৃত ভূমিহীনরা। কেউ ভাড়া দিয়ে, আবার কেউ বিক্রি করে চলে গেছেন রাজধানী সহ অন্যত্র। বহিরাগত স্বাবলম্বীরা বসবাস করায় আশ্রয়ণগুচ্ছ গ্রামগুলোতে চলছে মাদক ব্যবসা সহ নানা অনৈতিক কর্মকাণ্ড। সব বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। সারা দেশের মতো শেরপুরেও অসহায় ভূমিহীনদের থাকার জন্য জমিসহ ঘর দেয়া হয় সরকার থেকে। নির্মাণ এবং বরাদ্দ নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত ভূমিহীনরা বুঝে পান জমিসহ সরকারি ঘর। বরাদ্দ পেয়ে ওই স্বপ্নের ঘরে বসবাসও শুরু করেন তারা। স্থানীয়ভাবে কর্মসংস্থানের অভাবে বড় শহরগুলোতে পাড়ি জমান ঘরে থাকা অসহায় মানুষগুলো। শুধু শ্রীবর্দী নয়, জেলার অন্য এলাকার সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের একই দশা। কর্মসংস্থানের খোঁজে শহরে পাড়ি জমানো সহ নানা অজুহাতে সরকারের দেয়া বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন অনেকে। কেউ দিয়েছেন ভাড়া, আবার কেউ বা মোটা অঙ্কের টাকার বিনিময়ে করেছেন মালিকানা হস্তান্তর। অধিক সচ্ছল ব্যক্তিরা এখানে এসে নানা প্রকার অপকর্মেও যুক্ত হচ্ছেন। আসলে গরম মধ্যে কেউ থাকে না, আর জায়গারা আছে ওরাই মোটামুটি গড়পা। কিছু কিছু মানুষ আলাদাভাবে মনে করে বিক্রি করে দিছে। এগুলা কেউ ভাড়াও দিছে, কেউ নারকি থুইতাছে, গরু থুইতাছে। কিছুদিনের জন্য আমার থাকবার দিছে এই জায়গায়। আমি রয়েছি, আইলে পরে আমি আবার জামুগা। দুবার ব্যবসা করে অনেক লোকজন আছে এটার কারণে আমরা স্যার টেন অফিসে জানাইছি। সব বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। একজনের নামে বরাদ্দকৃত ঘরে অন্যজন আছে, এই ধরনের কোনো তথ্য যদি আসে সেক্ষেত্রে অবশ্যই এসিলেন্ডের মাধ্যমে আমরা যথাযথ প্রক্রিয়ায় নোটিশ করে এটার একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। জেলায় 3 দফায় মোট 1646টি পরিবারের মাঝে বরাদ্দ দেয়া হয় আশ্রয়ণ প্রকল্পে 2 শতক জমিসহ পাকা বাড়ির মালিকানা। সময় সংবাদ, শেরপুর। আষাঢ় মানেই ছিল অবিরাম বর্ষা, ঝুম বৃষ্টিতে ভিজে যাওয়ার আনন্দ। কিন্তু এবার আষাঢ় যেন নিজের পথ হারিয়ে ফেলেছে। কোথাও রোদে পুড়ছে শহর, কোথাও আবার আচমকা বৃষ্টি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের মৌসুমী রূপ। বিস্তারিত জানাচ্ছেন শবনম নিবিড়। আষাঢ়ে এত বৃষ্টির পরও কমছে না গরম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুচক্রের এই ছন্দপতন। আবহাওয়াবিদরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিং আর পরিবেশ বিপর্যয়ের প্রভাবে আষাঢ়ে বৃষ্টির ছন্দপতন ঘটেছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় আর্দ্রতা বাড়ায় বৃষ্টির পরও শীতল হয় না পরিবেশ। এতে ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েন নগরবাসী। জুলাই মাসে আপনার দিনের লেন্থটা অনেক বড়। আমরা লম্বভাবে যেহেতু সূর্য কিরণ আসে, এই সময় দেখা যায় যে বাতাসে ময়েশ্চারের পরিমাণটা বেশি থাকে, কারণ সাউদার্ন লিভিন অর্থাৎ বঙ্গোপসাগরের উপর থেকে বাতাসটা আসে, প্রচুর পরিমাণ ময়েশ্চার নিয়ে আসে। ফলে দেখা যায় যে যেই দিনগুলোতে আপনার মেঘলা থাকে বা বৃষ্টিপাত থাকে, ওই সময় টেম্পারেচারটা অনেকটাই কম থাকে এবং অনেকটাই সহনশীল পর্যায়ে থাকে। কিন্তু যখন এই বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়, আপনার যেহেতু সূর্যকিরণ লম্বা সময় ধরে পড়ে এবং মেঘ কম থাকার কারণে ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয়, ফলে দেখা যায় যে টেম্পারেচারটা অনেকটাই বেড়ে যায়। আবার দেখা যায় যে বাতাসে ময়েশ্চার থাকার কারণে লোকজনের মধ্যে যে গরম লাগার অনুভূতি বা অস্বস্তিকর অনুভূতিটা বেশি থাকে। পরিবেশবিদরা মনে করেন, শহর থেকে গ্রাম সবখানেই জলাশয় ভরাট, গাছপালা নিধন আর খোলা জায়গা কমে যাওয়ায় জলবায়ুর ভারসাম্যে তারতম্য দেখা দিয়েছে। এর প্রভাবে ধারাবাহিক প্রভাবেই মৌসুমী বৈশিষ্ট্য হারাচ্ছে বর্ষা। আষাঢ় মাসের ব্যাপ্তিটা কমে গেছে, কিন্তু অল্প সময়ে বেশি বৃষ্টিপাতের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আষাঢ় মাসের এই বৃষ্টিটা স্বাভাবিক বৃষ্টি, নর্মালি অতিরিক্ত বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টিটা হবে 7 দিন ধরে, 10 দিন ধরে, কিংবা প্রতি 14 দিন পর পর যে বৃষ্টিপাতের যে সাইকেল রয়েছে, 14 দিন বৃষ্টিপাতে হয়ে 14 দিন গ্যাপ দিয়ে আবার বৃষ্টিপাতের মেঘের যে কনডেনসেশন পিরিয়ড, সেটি একটা মেট্রোলজিক্যাল সাইকেল অতিক্রম করে যেটি আসার কথা ছিল, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি না। আষাঢ়ের বৃষ্টিতে শীতলতা ফিরে পেতে দরকার পরিকল্পিত পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো, এমনটাই মনে করেন আবহাওয়া বিশেষজ্ঞরা। শবনম নিবিড়, সময় সংবাদ, ঢাকা। মহাসড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বৃষ্টি ও অতিরিক্ত ভারী যানবাহনের চাপে বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে, যেগুলো ইট দিয়ে অস্থায়ী মেরামত করা হচ্ছে।
এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে, প্রায় ঘটছে দুর্ঘটনা। নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রী ও পণ্য। তবে ঢাকা সিলেট তমাবিল ৬ লেন প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার কথা বলল সড়ক বিভাগ। নওশাদ আহমেদ চৌধুরী তোলা ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সড়ক পথের এই হাল সিলেট ঢাকা মহাসড়কের। দেশের দ্বিতীয় আন্তর্জাতিক করিডোর, বৈদেশিক ও অভ্যন্তরীণ বাণিজ্য এবং পর্যটন শিল্পের জন্য এই মহাসড়কটি গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সিলেট থেকে ঢাকার পথে ৬ থেকে ৭ ঘন্টার যাত্রা এখন ১০ থেকে ১২ ঘন্টা লেগে যায়। এতে পচনশীল পণ্য ও বিদেশগামী যাত্রী পরিবহনে ঝুঁকির মধ্যে পড়েন যান চালকেরা। আমাদের বেশিরভাগই আপনার এয়ারপোর্টে যাত্রী নিয়ে যাইতে হয়, তাদের অনেকের ফ্লাইট মিস্টেক হয় এই রাস্তার কারণে। আগে বরিশাল দিয়ে সকালে ৬টার ভিতরে সিলেট পৌঁছতাম, এখন ১১টা বাজে আইতে। সিলেট ঢাকা মহাসড়কের বিভিন্ন খানাখন্দ ঢেকে দেওয়ার জন্য ইট ব্যবহার করা হচ্ছে। সেই ইটগুলো আবার কিছুদিন পর উঠে যাচ্ছে। এর ফলে এই সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি কমছেই না। সড়ক ও জনপথ বিভাগ বলছে ৩০,০০০ কোটি টাকায় ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নতির কাজ চলছে। কাজ শেষ হতে অন্তত ২ বছর সময় লেগে যাবে। এটার আউটপুট পেতে একটু সময় লাগবে, এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে যে এই প্রকল্পটা শেষ হওয়ার পরে যে এই পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে। তবে সামগ্রিক উন্নয়নের জন্য সড়ক অবকাঠামো দ্রুত সংস্কার করা প্রয়োজন মনে করেন বিশিষ্টজনেরা। রাষ্ট্রের উচিত খুব দ্রুততার সাথে একেবারে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কাজটা দ্রুত সম্পন্ন করা। সড়কের বেহাল দশায় গত ৫ বছরে সিলেট ঢাকা মহাসড়কে ৩৫৮টি দুর্ঘটনায় প্রায় ৪০০ জন প্রাণ হারিয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এবার দেশের বাইরের খবর। গাজা পরিস্থিতি আরও উত্তপ্ত। খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের হামলায় একদিনে উপত্যকাটিতে ১১৬ জন নিহত হয়েছেন। এদিকে গাজার উত্তরাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় আরও ৭ জন নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রাখলে ইসরায়েল আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। গাজার এই অভাগা মায়ের ১৭ বছর বয়সী মেয়ে কুলুদের জন্মদিন ছিল শনিবার। তবে সেই জন্মদিনই পরিণত হলো মৃত্যুদিনে। মেয়েকে শেষবারের মতো বিদায় দেওয়ার পর থামছেই না মায়ের আহাজারি। আমার মেয়েটা মারা গেল ঠিক সেই ঘন্টায়, যে ঘন্টায় তার জন্ম হয়েছিল। আজ ছিল তার জন্মদিন। সে সারা দিন ঘুরেছে একটা রুটির টুকরোর জন্য। চারদিকে ঘুরে ঘুরে বলেছিল, আজ আমি রুটি নিয়েই ফিরবো। মানবিক সহায়তার আশায় লাইন ধরেছিল ক্ষুধার্ত গাজাবাসী, কিন্তু সেই লাইনেই আবারও ঝরেছে রক্ত। গাজার খান ইউনিস ও রাফার দুটি সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে গুলিতে নিহত হয়েছেন অনেকে, আহত বহু। হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতেই হয়েছে এই প্রাণহানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে চলছে খাদ্য সরবরাহ, কিন্তু বিতরণ শুরুর আগেই আশপাশে ইসরায়েলি সেনা অবস্থান নেয় এবং গাজাবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন এটা ছিল হত্যার জন্য নিশানা করা গুলি। হিউম্যান রাইটস মনিটর বলছে জিএইচএফের 4টি বিতরণ কেন্দ্রের আশপাশেই গেল 6 সপ্তাহে অন্তত 674 জন নিহত হয়েছেন। অন্যদিকে জাতিসংঘ বলছে মার্চ থেকে খাদ্য সরবরাহে বিধিনিষেধ জারি করার পর গাজায় অপুষ্ট শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এখন পর্যন্ত 69 জন শিশু মারা গেছে ক্ষুধায়। এদিকে গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা। এক ভিডিও বার্তায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সামরিক মুখপাত্র জোর দিয়ে বলেন, হামাস ক্ষয়ক্ষতির যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং আক্রমণকারী ইসরায়েলি সেনাদের হত্যা বা বন্দী করার লক্ষ্যে গাজা জুড়ে অভিযান চালিয়ে যাবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভিয়েতনামের হালুং বেইতে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। দক্ষিণ চীন সাগর থেকে ধেয়ে আসা টাইফুন ওয়েফার প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের মধ্যে 53 জন আরোহী নিয়ে উল্টে যায় নৌকাটি। এখন পর্যন্ত 11 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
যারা মারা গেছেন তাদের মধ্যে 8 জন শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হ্যানয় থেকে আসা পর্যটকরা এই নৌকাটিতে ছিলেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম, যদিও এখনও নিহতদের জাতীয়তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দেখছেন সকালের সময়। বাংলাদেশ পাকিস্তান T20 সিরিজের খবর। ধারাবাহিকতা প্রমাণের মঞ্চ তৈরি লিটন কুমার দাসের সামনে। শ্রীলঙ্কায় T20 সিরিজ জয়ের পর এবার পাকিস্তান বাধা। অতীত ভুলে সেরা ক্রিকেট খেলার তাগাদা দিলেন টাইগার অধিনায়ক। অন্যদিকে পরিসংখ্যানের হিসাব ধরে রেখে আরও একটা ক্লিন সুইপের চোখ পাকিস্তান ক্যাপ্টেনের। মিরপুর প্রথম T20 শুরু সন্ধ্যা 6টায়। অধিনায়কত্ব উপভোগ করছেন লিটন কুমার দাস। ক্যারিবীয় বধের পর তার নেতৃত্বে এসেছে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়। 13 ম্যাচ পর এবার প্রথম ঘরের মাঠে টস করবেন লিটন। হোম অ্যাডভান্টেজের হিসেব টানলে পরীক্ষাটা অপেক্ষাকৃত সহজ, যদিও প্রতিপক্ষ পাকিস্তান বলেই কিনা সে স্বস্তিটুকু পাচ্ছেন না উইকেট কিপার ব্যাটার। ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা ফার্স্ট। কারণটা সহজ, চেনা কন্ডিশন, স্পিন বিভাগের শক্তিমত্তা। 16 জনের বহরের 9 জনই খেলেছেন সবশেষ বিপিএলে। রাগঢাক না রেখে পাকিস্তান অধিনায়কও স্বীকার করলেন ওই অভিজ্ঞতাই তাদের এই সফরের মূল শক্তি। আমাদের দলের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে কথা হয়েছে, ওরা যে ইনপুট দিয়েছে আমরা ওই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। আমরা আমাদের খেলার ধরন পরিবর্তন করেছি এবং এভাবেই খেলতে চাই। বাংলাদেশ নিজের মাঠে সবসময়ই ভালো দল। লিটন অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিষয়টিকে। কথার লড়াইয়ে জয়টা টাইগার অধিনায়কেরই। অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দিবে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি। সো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড। প্রায় 4 বছর পর বাংলাদেশের মাটিতে সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। এ দলের ব্যানারে এশিয়ান গেমসের হিসেবটা একপাশে রাখলে 2016 পর থেকে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নেই টাইগারদের। এখন লিটন কুমার দাসের দলের সামনে পরীক্ষা, শ্রীলঙ্কায় পাওয়া মোমেন্টাম কাজে লাগিয়ে সেই অপেক্ষার অবসান তারা ঘটাতে পারেন কিনা। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। পুরনো ব্যবস্থায় চলার জন্য এত মানুষ জীবন দেয়নি। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত। বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়ে আমির, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরলেন বাসায়। ভোট ঠেকাতে কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিনা প্রশ্ন বিএনপির। গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত নির্বাচন দাবি। 71-এর প্রশ্নে আপোষ নয়। ব্রিজের দুপাশে কিন্তু ওই হকাররা কিন্তু বসে, এটা মনে হয় একটা ছোটখাটো বাজার, কিছু বলার নাই, কেউ কোনো দেখার কেউ নাই। হকারের দখলে রাজধানীর বেশিরভাগ ফুট ওভার ব্রিজ নির্মাণেই যেন দায়শেষ কর্তৃপক্ষের, থাকে না তদারকি, নিয়মিত করা হয় না পরিষ্কার। ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।